নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেল। এই ছেলে চাইটা কি, কবে তাকে শাস্তি দিবে? গুলি কিভাবে লাগল? গুলি মেরেছে তাই লেগেছে। এসব ছেড়ে দাও না কেন তীব্র? বিকস আই লাইক ইট। খাবার খেয়ে নাও। মুড নাই। জানো আজ কি কি রান্না হয়েছে? পরোটা, মাংস কষা, ক্ষীর। জানি। কিভাবে? ঘ্রাণ। তবে খেয়ে বলো কেমন হয়েছে। মুড হলে খাব। বলেই ল্যাপটপ নিয়ে সোফায় বসল। নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে চলে আসলেন। তীব্র নিজের ছাড়া কারো কথা ভাববে না, শুনবে না, সেটা তার জানা। খাবারটা হয়তো সেভাবেই পড়ে থাকবে। যাকে সহ্য করতে পারে না তার হাতের রান্না খাবে। হাহ, বিলাসিতা। রাত বাজে তখন 2:30টার কাছাকাছি। হৃদি পানি খাওয়ার জন্য গ্লাসটা খালি দেখে নামতে চেয়ে পায়ের ব্যথায় কুকিয়ে উঠল। একটু থেমে ধীরে ধীরে উঠে দরজা খুলে বাইরে এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কিছু দূর যেতেই ভেসে এলো পুরুষালী চেনা কণ্ঠস্বর। এই কণ্ঠ ভালো করেই চিনে হৃদি। ভয়ঙ্কর মানুষটার আওয়াজ শুনে জমে গেল হৃদি। ভয়ে কেঁপে উঠল পুরো শরীর। কাপা কাপা হাতের গ্লাসটা পড়ল ঠিক আঘাত পাওয়া জায়গায়। ব্যথায় টনটন করে উঠল কাটা জায়গা। এক হাতে মুখ চেপে কান্না আটকে ফুপিয়ে উঠল। ওয়েট! ভয়ঙ্কর লোকটার পায়ের ধূপধাপ শব্দ কানে আসতেই তটস্থ হয়ে দাঁড়াল হৃদি। তীব্র এগিয়ে এসে ঠিক হৃদির পিছনে কয়েক ইঞ্চি দূরত্বে থামল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল কম্পিত শরীর। এলোমেলো চুল ছড়িয়ে আছে পিঠ ছাড়িয়ে হাঁটু বরাবর। তীব্র পিছে এসে দাঁড়াতেই ভেসে এলো পুরুষালী গন্ধ। কম্পিত শরীর আরও কেঁপে উঠল। ভয়ে নড়চড় করার মতো শক্তি নেই। এদিকে তীব্র ধীর কদমে হৃদির সামনে এসে দাঁড়াল। কিন্তু হৃদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আঘাত পাওয়া জায়গা থেকে আবারও আঘাত লাগা, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তীব্র হৃদিকে আপাদমস্তক দেখে গম্ভীর কণ্ঠে বলল, আপনার রান্না আমার পছন্দ হয়েছে, কিন্তু আজকের পর আপনার রান্নাঘরে প্রবেশ নিষিদ্ধ। আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না, যদি দুবার বলতে হয় তো। আগে আরও কিছু বলার আগেই ঠিক প্রথম দিনের মতোই জ্ঞান হারিয়ে পড়ল তীব্রর বুক বরাবর। তীব্রর আগে হাত মুষ্টিবদ্ধ করে চুলের গোছা চেপে ধরে হৃদির মুখ বরাবর তাকাল তীব্র। রাগে হিসিয়ে বলল, আমার কথা শেষ হওয়ার আগেই কেন আপনাকে জ্ঞান হারাতে হবে? তীব্র চৌধুরী অধেক কথায় থেমে যাওয়া পছন্দ করে না। জ্ঞানহীন অবস্থায় যা বলব সেটা যদি সজ্ঞান অবস্থায় করেন তবে ভুগতে হবে। পরে দোষ দিতে পারবেন না। তীব্র চৌধুরী এক কথা দুবার রিপিট করে না। কথাটুকু শেষ করে চুলের মুঠি আরও শক্ত করে ধরে আরও একটু কাছাকাছি এসে বলল, খবরদার, আজকের পর আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। এরপর আমার আশেপাশে ও যদি আপনার অস্তিত্বের ছিটেফোঁটাও পায় তবে সেদিনই হবে শেষ দিন। একটু থেমে তীব্র আবারও বলল, আপনার উডাউডির শেষ দিন। তীব্র চৌধুরীর শিকলে বাধা যেহেতু পড়েছেন, মৃত্যুর পরও রেহাই নেই। এদিকে জ্ঞানহীন হৃদিতা এসবের কিছুই জানো। শুনল না তীব্রর ঠান্ডা হুমকি। যে শুনলই না সে তীব্রর হুমকি, সে কিভাবে নিজেকে বাঁচাবে? আর তীব্র সে তো এক কথা দুবার বলতে পছন্দ করে না। আয়াজের কথা শোনার পর রুয়াত আরহামের দিকে তাকায়। আরহাম দুদিকে মাথা নাড়ল। এর মানে সে কিছুই শোনেনি। তৎক্ষণাৎ মোবাইলটা আরহামের কাছে দিয়ে মাথায় কাপড় দিয়ে বসে আড্ডা ছেড়ে ওঠে চলে যায়। কখন যে মাথার কাপড় সরে গিয়েছে খেয়াল নেই। তুলি একবার খেয়াল করেছে রুয়াতকে, কিন্তু তার ছোট মাথায় এত বড় বড় জিনিস ঢুকবে না দেখে আবার আড্ডায় মন দিয়েছে। আরহাম আয়াজের সাথে কথা বলার জন্য বাসার বাহিরে চলে আসে। তুই কি এমন বলেছিস যে রুয়াত একদম উঠে চলে গেল? আয়াজ তো ভালো কথাই বলেছে, কিন্তু রুয়াত সবার মাঝ থেকে উঠে গেল কেন শুধুমাত্র আয়াজের এই কথায়? তেমন কিছু বলিনি। আজ কি বাসায় আসবে নাকি ওখানেই থাকবে? বেশ একটা ভাবসাব নিয়ে আরহাম বলল, বুকে রেখে আসব নাকি? মা বাবা চলে যাবে একটু পর। ভাইয়ের সাথে কথা বললেও আয়াজের সম্পূর্ণ দৃষ্টি ল্যাপটপের দিকে। এক হাতে মোবাইলটা কানে ধরে রেখেছে। বুকে নিয়ে একদিন বেড়াতে এসো। আরহাম হাসল। বউয়ের জায়গায় শালিকা হবে। ঘুরিয়ে প্যাঁচিয়ে বললেও বুঝে ফেলেছে। আয়াজের ভাই একটু চালাক না হলে হয় নাকি? এত ঘুরিয়ে প্যাঁচিয়ে বলার কি আছে? সোজাসাপটা বল যে তোমার শালিকাকে নিয়ে একদিন বেড়াতে এসো। হয়েছে, বেশি বকবক করছো। রাখছি আমি। কলটা কেটে দিল আয়াজ। আরহাম হতভম্ব হয়ে চেয়ে আছে শুধু। সে তো ভালো কথাই বলেছিল। ভেবেছিল ভাইটা খুশি হবে, কিন্তু তা না, উল্টো কিসব বলে কল কেটে দিল।
আরহাম যা বুঝল আজকাল ভালো মানুষের দাম নেই। আয়াজ এভাবে না বললেও পারত। আরহাম আর বেশিক্ষণ বাসার বাহিরে কাটালো না, বাসায় চলে আসলো। ইমিমা যদি জানে আরহাম বাসার বাহিরে দাঁড়িয়ে আছে তাহলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। বারান্দায় একা বসে আছে রুয়াত, হাতে একটা খাতা, নোটগুলো মুখস্থ করছে। কিচ্ছুক্ষণ আগেই মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী চলে গিয়েছেন। রুয়াত তাদের সাথে দেখা করে এসেই এখন পড়তে বসেছে। প্রায় 10টা বাজতে চলল। রুমে বসে ভালো লাগছিল না বলে বারান্দায় এসে বসেছে। এখান থেকে সে জায়গাটা একদম স্পষ্ট যেখানে আয়াজ দুবার দেখা করেছে তার সাথে। আনমনে হেসে ওঠে রুয়াত। মানুষটার প্রতি তার খুব অভিযোগ ছিল, যা কারো কাছে প্রকাশ করেনি, আর আজ সে মানুষটার স্মৃতি জড়িয়ে হাসছে। আয়াজের প্রত্যেকটা কথা যেন রুয়াতের শিরা উপশিরা কাঁপিয়ে তুলে। সে আয়াজের সামনে নিজের সব অনুভূতি লুকিয়ে রাখলেও একাকী থাকলে বসে বসে সে মুহূর্তগুলো স্মৃতিচারণ করে। আয়াজের প্রথম স্পর্শের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। মোবাইলে মেসেজের আওয়াজে ধ্যান ভাঙে তার। আয়াজের নাম্বার থেকে মেসেজ এসেছে। শরীফ রেশি লিখাটা দেখে অবাক হয়। পরক্ষণেই মনে পড়ে তখন সে যে উঠে চলে এসেছিল, কথাটি মনে হয় আরহাম বলেছে। মুখে অজান্তেই হাসি ফুটে উঠল রুয়াতর। আজ রুয়াতের কলেজে বিদায় অনুষ্ঠান। দুদিন ধরে আয়াজের সাথে কোনো রকম কথা হয়নি। এ দুদিন আয়াজের পাগলামো, কথায় কথায় প্রেয়সী বলা, মুগ্ধতা ভরিয়ে বলা প্রেম বাক্য সবকিছুই রুয়াতকে প্রায় পাগল করে দিয়েছে। আয়াজের শূন্যতা যেন রুয়াতের ভালোবাসাকে তীব্র করে দিয়েছে। ভেবেছিল আয়াজকে কল দিবে, কিন্তু কিসব ভেবে আর দেওয়া হয়নি। প্রতিটি সময়ে আয়াজকে মনে পড়েছে তার। জাফরি যখন কথা বলতো আয়াজের সাথে তখন রুয়াতও বসে থাকত। অনেক ব্যস্ততায় দিন কাটছে আয়াজের। জাফরির সাথেও বেশিক্ষণ কথা বলেনি। টানা দুদিন পর আজ আবার আয়াজের সাথে দেখা হবে রুয়াতের। নিমি আসবে রুয়াতের বাসায়। দুজন একসাথে রেডি হয়ে তারপর কলেজে যাবে এখান থেকে। তাদের সবার ড্রেস কোড ছিল কালো। সেই মোতাবেক নিমি ঠিক করল সে আর রুয়াত একই রকমের শাড়ি পরবে। ড্রেসও পরতে পারবে, কিন্তু নিমি চাচ্ছিল তারা দুজন একই রকমের শাড়ি পরুক। তাই রুয়াত আর মানা করতে পারল না। শাড়ি পরার অভ্যাস আছে তার। বেশ কয়েকবার ইনিমা আর মেহরুবা পরিয়েছে তাকে। নিমি খুব তাড়াতাড়ি চলে আসলো রুয়াতের বাসায়, কারণ যথাসময়ে আজ কলেজে উপস্থিত থাকতে হবে সবার। মেহরুবা দুজনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল, আর ইনিমা সাজিয়ে দিল। বেশ সুন্দর লাগছে তাদেরকে। রেডি হওয়া শেষ করে তারা রওনা হলো কলেজের উদ্দেশ্যে। আজ যেন কলেজকে নতুন রূপ দেওয়া হলো। সবকিছুই বদলে ফেলা হয়েছে। রুয়াত আর নিমি তারা ভালো একটা জায়গা দেখে বসে পড়ল। প্রায় 1 ঘণ্টা বাদে আয়াজের আগমন ঘটে। কলেজের সব স্যার ম্যামরা মিলে বরণ করল আয়াজকে। রুয়াত উদ্গ্রীব হয়ে আছে আয়াজকে দেখার জন্য। অস্থির হয়ে উঠেছে সে। অনেক সময় পর আয়াজ স্টেজে আসল। তার পিছনে অনেক ছেলে, আরও বেশ কিছু নেতাও এসেছে সাথে। রুয়াত শুধু শাহেদকে ছাড়া আর কাউকেই চিনতে পারল না। যে যার মতো ব্যস্ত হয়ে আছে। কতগুলো মেয়ে স্টেজে আয়াজের পাশে দাঁড়িয়ে আছে যারা উপস্থাপনা করবে পুরো অনুষ্ঠান। কিন্তু এদেরকে রুয়াতের একদম সহ্য হচ্ছে না। নিমির হাত ধরে চেপে বসে রইল। নিমি অনেকক্ষণ যাবৎ দেখছে রুয়াত কেমন ব্যবহার করছে। রুয়াত, তুই এমন করছিস কেন? স্বাভাবিক অবস্থানে ফিরে আসে রুয়াত। নিমির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কই না তো। কথাটি বিশ্বাস হল না নিমির। রুয়াত আসল কথা বলেনি তাকে। তুই আমায় সত্যিটা বলিসনি কিন্তু।